এটা দিয়ে হবে না, আমার কানে টান লাগে পাচ্ছি না। ওকে, আমরা ইনভার্স ত্রিকোণমিতির প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে ইনভার্স ফাংশনের ডোমেন রেঞ্জ। ইনভার্স ফাংশনের ডোমেন রেঞ্জ প্রথমে লিখবো ইনভার্স ফাংশন এর ডোমেন রেঞ্জ, রো or range. Number 1, inverse function এর domain range. y equal to sin x, y equals sin x, এটা কিন্তু ইনভার্স ত্রিকোণমিতি না। y equal to sin x, এটা ইনভার্স ত্রিকোণমিতি না। এটা ডোমেন রেঞ্জ কত জানো কি? এটা ডোমেন রেঞ্জ y equal to sin x এর ডোম হচ্ছে r, এর ডোমেন হচ্ছে r, আর রেঞ্জ হচ্ছে -1 to +1, -1 to +1। এই জিনিসটা একটু জরুরি আমাদের বটে, যে আমাদের ইনভার্স জানতে হলে ইনভার্সের ডোমেন রেঞ্জটা যদি জানতে চাই তাহলে আমাদের মূল ফাংশনটা ডোমেন রেঞ্জটা জানা দরকার। তাহলে এখন যদি আমি বলি y সমান sin ইনভার্স x, sin ইনভার্স x এর ডোমেন কত? নরমালি এই রেঞ্জটা ডোমেন হয়ে যাওয়ার কথা ছিল, এই ডোমেনটা রেঞ্জ হয়ে যাওয়ার কথা ছিল। নরমালি এই রেঞ্জটা হয়ে যাওয়ার কথা ডোমেন, ডোমেনটা হয়ে যাওয়ার কথা রেঞ্জ। ইনভার্স ফাংশনে এইটাই ঘটে, ডোমেনটা রেঞ্জ হয়ে যায়, রেঞ্জটা ডোমেন হয়ে যায়। তবে সেটা ঘটে কোন ফাংশনের জন্য? সেটা ঘটে এক এক ফাংশনের জন্য। sin x এক এক ফাংশন না, sin x ফাংশনটা এক এক ফাংশন না, উল্টে যায়, ডাইরেক্ট উল্টে যায়। কার জন্য? এক এক ফাংশনের জন্য। এটা ডোমেন ঠিক আছে -1 to +1, ডোমেন ঠিক আছে -1 to +1, কিন্তু রেঞ্জটা চেঞ্জ হয়ে যায়। এটা রেঞ্জ হবে আর এর সবাই না, জাস্ট -π/2 থেকে +π/2 পর্যন্ত। আমি একটু ফিগারের কথা বলবো, একটু ফিগারও আমি আঁকবো। আমি sin x এর ফিগারটা আঁকছি, একটু উপরে দেখাচ্ছি। এই হচ্ছে sin x এর ফিগার। এই ছিল sin x, একটু ছোট হয়ে গেছে চিত্রটা, তাও ভালো দেখা যাচ্ছে। এইটুকুর ভিতরে -π/2 থেকে +π/2 এর ভিতরে ফাংশনটা কোনো রিপিট ভ্যালু নাই। -π/2 এর মধ্যে থেকে +π/2 এর রিপিটেশন নাই। এই রিপিটেশন মুক্ত ফাংশনটা হচ্ছে ইনভার্স ফাংশন। x এর মান 30 এর জন্য y হাফ, আবার x এর মান 150 এর জন্য y হাফ, কিন্তু এইটুকুর ভিতরে কিন্তু রিপিট নাই। x 30 y হাফ, এইটুকুর মধ্যে আর কোথাও হাফ নেই। x -30 y -হাফ, এইটুকুর যে ইনভার্স, এইটুকু উল্টালে যেটা হবে সেটাকে আমরা ইনভার্স ফাংশন বলতেছি। শুধু এইটুকুকে যদি আমরা উল্টে দেই, এই -90 থেকে +90 এর ভিতরের যে ফাংশনটাকে যদি উল্টে দেই, এখানেও y এর মান +1, y এর মান -1, এটা ঠিকই হয়ে যাচ্ছে। কিন্তু ডোমেন যেটা আর ছিল x এর পুরো ডান থেকে বাম পর্যন্ত, বাম থেকে ডান পর্যন্ত, ওইটা শুধু চেঞ্জ হয়ে গেছে। ওইটা শুধু -π/2 থেকে +π/2 এর মধ্যে চলে আসছে। এইটুকের মধ্যে ফাংশনটার কি নাই? রিপিটেশন নাই। এইটা আরেকবার একটু বলবেন ওই রিপিটেশন না থাকার কথাটা?
দেখো sin x তো এই হচ্ছে sin x, এই হচ্ছে sin x এর চিত্র। এইটুকের মধ্যে হাফ কয় জায়গায়, এখানে কিন্তু হাফ আছে, এইখানেও হাফ আছে, এখানেও মাইনাস হাফ আছে, এখানেও মাইনাস হাফ আছে, হাফ কিন্তু আরো লক্ষ লক্ষ জায়গায় আছে। এখানে হাফ আছে, এখানে হাফ আছে, এদিকে ওয়ার মান হাফ, ওয়ার মান হাফ, লক্ষ লক্ষ জায়গায় হাফ আছে। বুঝছি এই কথাটা, বুঝছি কিনা যে এক্স এর মান ওয়াই এর মান হাফ কোথায় আছে, এই ফাংশনের অসংখ্য জায়গায় হাফ আছে। জি স্যার। কিন্তু এই এই -90 থেকে +90 এর ভিতরে যদি আমি চিন্তা করি, এইটুকের মধ্যে এক্স এর মান ধরো x0 y0 x30 y.5 হাফ x সামথিং y সামথিং x সামথিং y সামথিং, এই মানটা এই যে +1 উঠতেছে, 0 থেকে +1 এ যাচ্ছে, এইটুকের মধ্যে 0 থেকে -1 এ নামতেছে, -1 এ নামতেছে, এইটুকের মধ্যে আর কোনো রিপিট নাই, কোনো রিপিট ভ্যালু নাই। যেখানে 0.7 আসছে, 0.7 এখানে আর কোথাও 0.7, আর কোনো এইটুকের ভিতরে কোনো কোথাও 0.7 নেই, শুধু এক জায়গায় আছে। শুধু এই এক জায়গায় 0.8 আছে, আর কোথাও 0.8 নাই, এইটুকের ভিতরে কোথাও 0.8 নাই। কিন্তু পুরো ফাংশনে 0.8 লক্ষ লক্ষ জায়গায় আছে, 0.8 লক্ষ লক্ষ জায়গায় আছে, কিন্তু এইটুকের ভিতরে কোনো রিপিট নেই। বুঝছি কথাটা? জি স্যার। এই রিপিট মুক্ত যে ফাংশনটুকু, যেই অঞ্চলটুকু, এটা এইখান থেকে হইতে পারে স্যার, এখান থেকে কিন্তু রিপিট নাই। ধরো 180 270 270 থেকে ধরো 300 কত পর্যন্ত, ওইটুকু পর্যন্ত, এখানে তো রিপিট নাই। হ্যাঁ, ওইটাও হইতে পারতো, কিন্তু আমরা এই অংশটুকুকে আমরা আলোচনা করছি যে আমরা এই অংশটুকুকে আমরা বলবো, এইটুকু নিয়ে যে চিত্রটাকে আমরা ইনভার্স ফাংশন বলবো, এইটুকু দিয়ে আমরা ইনভার্স ফাংশন তৈরি করব। এটা আমাদের একটা মানে সিদ্ধান্ত না যে আমরা এই রিপিটেশন মুক্ত অংশটাকে আমরা বলবো এটা হচ্ছে ইনভার্স, সাইন ইনভার্স এক্স এর চিত্র। এটা উল্টালে যে হবে, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স এর চিত্র। তাহলে এটার এই অঞ্চলের মধ্যে রিপিট নাই, যার কারণে এই অঞ্চলটা হচ্ছে আমার সাইন ইনভার্স এক্স এর চিত্র। এটা উল্টাইতে হবে, কিন্তু এরকম করে দিতে হবে। এটাকে যদি এখন ওয়াই বলে ফেলি, এটাকে যদি ওয়াই বলে ফেলি, এটাকে যদি এক্স বলে ফেলি, মানে যদি আমি ঘুরাই দেই, তাহলে সাইন ইনভার্স এক্স এর চিত্র হয়ে যাবে। এটাকে ওয়াই বলে ফেলবো, এটাকে এক্স বলে ফেলবো, ওয়াই কে বলবো, এক্স কে নিচে দিয়ে দিব, সাইন ইনভার্স এক্স এর চিত্র হয়ে যাবে। বুঝছি কথাটা? এই যে সাইন সব ইনভার্স, ত্রিকোণমিতিক ফাংশনে কি 90 ডিগ্রি ব্যবধানের উপর না না রিপিট না না হয় না না? না, সবগুলো কি ওই ব্যবধানে রিপিটেশন মুক্ত হয়? সবগুলো তো ওই ব্যবধানে রিপিটেশন মুক্ত হয় না, ওইটি আমরা দেখতেছি। আর সাইন ইনভার্স এক্স কিন্তু একটা কোণ, সাইন ইনভার্স এক্স কিন্তু একটা কোণ, এই এক্সটা অনুপাত, সাইন ইনভার্স এক্সটা কোণ। এই সাইন ইনভার্স এক্স এর যে মানটা, যে রেঞ্জ, এই সাইন ইনভার্স এক্স বলতে যে রেঞ্জটা, মানে ওয়াই এর মানটা, এটাকে আমরা বলি মুখ্য মান। মুখ্য মান, এটাকে আমরা কি বলি? মুখ্য মান বলি। যে সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান কত বা রেঞ্জ কত, মুখ্য মান বা রেঞ্জ একই কথা। হ্যাঁ, আমরা এখানে মুখ্য মান নামে তাকে চিনবো, অনেক সময় মুখ্য মান কত মানে রেঞ্জ কত। তাহলে সাইন এক্স এরটা এরকম ছিল, ডোমেন আর ছিল, ডোমেন আর ছিল, রেঞ্জ ছিল কত, -1 টু +1। আর সাইন ইনভার্স এক্স এর ডোমেনটা হয়ে গেছে -1 টু +1, রেঞ্জটা পুরো আর না, পুরো আর এর একটা অংশ, যেই অংশের মধ্যে রিপিট ছিল না, -π/2 থেকে +π/2। তারপর দেখো y = cos ইনভার্স x, cos x, cos x এর চিত্র কেমন? cos x এর চিত্র হচ্ছে এরকম, এই হচ্ছে cos x এর চিত্র, এই হচ্ছে -90, এই হচ্ছে +90। এখন কি রিপিট, এখানে কি রিপিট আছে না নাই? আছে। রিপিট আছে। এখানে যখন 0.5 হবে, এখানেও 0.5 হবে, সেম উচ্চতার জায়গায় এখানে একটা আছে, সেম উচ্চতার জায়গায় এখানে একটা আছে, এখানে যতটুকু উচ্চতা এখানে ততটুকু উচ্চতা। অর্থাৎ cos x এর অবশ্যই cos ইনভার্স x কে এতটুকুর মধ্যে চিন্তা করা যাবে না।
cos ইনভার্স x এতটুকুর ভিতর না, -π/2 থেকে +π/2 এর ভিতরে না। আচ্ছা cos x এর ডোমেন রেঞ্জ তোমরা জানো, cos x এর ডোমেন রেঞ্জ sin x এর ডোমেন রেঞ্জ সেম, cos x এর ডোমেন রেঞ্জ যা sin x এর ডোমেন রেঞ্জ তাই। এবার আমরা চিন্তা করতেছি y সমান cos ইনভার্স x, cos ইনভার্স x, তাহলে cos ইনভার্সটা রিপিট নাই কোন অংশের ভিতরে, মূল বিন্দুর কাছাকাছি, এইখান থেকে শুরু করে এইটুকুর মধ্যে রিপিট নাই, এইখান থেকে শুরু করে এইটুকুর মধ্যে রিপিট নাই। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 180 অর্থাৎ পাই। 0 থেকে পাই এর মধ্যে কোনো রিপিট নাই, এই যে উপর উঠছে এরপর আস্তে আস্তে নামতেছে, 1 থেকে আস্তে আস্তে নামতেছে 0, আবার একবারে -1 এ গেছে। এই 0 থেকে পায়ের মধ্যে cos ইনভার্স x এর কোনো রিপিট নাই, যার কারণে আমরা cos ইনভার্স x এর মুখ্য মানকে বলি 0 টু পাই, 0 টু পাই। বা তোমাদের ডোমেন জিজ্ঞেস করা হয়, এই 0 টু পাই এটা ছিল x, এখন এটা হয়ে যাবে y, এটা ছিল x, এখন এটা হয়ে যাবে y। cos ইনভার্সের জন্য এটা হয়ে যাবে কত, y, অর্থাৎ এটা হয়ে যাবে রেঞ্জ, 0 টু পাই হয়ে যাবে রেঞ্জ। আর ডোমেন কত, +1 টু -1, অর্থাৎ -1 টু +1। cos ইনভার্স x এর ডোমেন, cos ইনভার্স x এর ডোমেন, ডোমেন কোনটা, x এর মান। এখানে x কি 0 টু পাই কি x না, এটা cos x এর জন্য হচ্ছে এটা x। ডোমেন কত, -1 টু +1, -1 হতে পারে -1 টু +1। আর রেঞ্জ যেটাকে আমরা মুখ্য মান বলবো, রেঞ্জ হচ্ছে 0 টু পাই, 0 টু পাই, রেঞ্জ হচ্ছে 0 টু পাই। রেঞ্জ হচ্ছে 0 টু পাই, কথাটা মাথায় নিয়ে নিও, ঠিক আছে? রেঞ্জ হচ্ছে 0 টু পাই। এটা দিয়ে খুব ভালো 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 কোশ্চেন হবে, কিন্তু একসময় দেখো যেটা দিয়ে খুব ভালো কোশ্চেন পেয়ে গেছো তুমি। এইটা ছিল x, এই 0 টু পাই ছিল x, এখন এটা হয়ে যাবে y। 0 টু পাই ছিল x, ইনভার্সের জন্য এটা হয়ে যাবে y, মানে রেঞ্জ। আর -1 টু +1, এই যে -1 টু +1 এটা ছিল y, কিন্তু এটা হয়ে যাবে x ইনভার্সের জন্য, উল্টে যাচ্ছে। প্রভা তুমি কি ক্লিয়ার? জি স্যার। মনের মধ্যে আর কোনো কোশ্চেন আসতেছে? আলিমা তুমি কি ক্লিয়ার? আলিমা কোন অংশ স্যার রিপিট করব? জি স্যার। রিপিট করব কোন অংশ, যে অংশটা আরেকবার রিপিট করেন? না স্যার, লাগবে না। আচ্ছা, y ইকুয়াল 10x, y ইকুয়াল 10x, জান্নাত বুঝতেছো? জি স্যার। y ইকুয়াল টু 10x, আমি কিন্তু তোমাকে ঠাস করে মুখস্থ করে ফেলতেছি না, জিনিসটা দেখাচ্ছি, তারপর ইনভার্সে যাচ্ছি, আগে ফাংশন তারপর ইনভার্সে যাচ্ছি। y ইকুয়াল 10x, এগুলোর গ্রাফ হচ্ছে এরকম, এই হচ্ছে পাই, এই হচ্ছে 90, এই হচ্ছে -90, 180, তারপরে আবার 390, 190, 290, 390, 10x এর গ্রাফ এরকম, এখান থেকে উঠবে, আবার আবার এখান থেকে উঠবে, আবার এখান থেকে উঠবে, এরকম হচ্ছে 10x এর ফিগার। আরো এখান দিক দিয়ে আরো আছে, 090, 190, 290, 390, 490, 590, 690, এভাবে সে এই 180-র ভিতরে, এই -90 থেকে +90-র ভিতরে 180-র ভিতরে সেরকম একটা ঢেউ দিবে। আবার +90 থেকে 180 কত, এটা 270-এর ভিতরে আবার একটা ঢেউ দিবে, আবার এটা আরেকটা ঢেউ দিবে। দেখো x এর মান যাই হোক, y মনে করো 5, y5, y5, অসংখ্যবার y5 আছে। একটা ত্রিকোণমিতিক ফাংশন কিন্তু এক এক ফাংশন না, কোন ত্রিকোণমিতিক ফাংশনই কিন্তু এক এক ফাংশন না, যার কারণে তাদের ইনভার্সটা
তোমাদেরকে পড়াইছি আমি ফাংশনের মধ্যে একটা ফাংশন ইনভার্স হওয়ার শর্ত দুইটা। ইনভার্স হতে হলে তাকে দুইটা শর্ত মানতে হবে। একটা ফাংশন ইনভার্স হওয়ার জন্য তাকে দুটি কন্ডিশন মানতে হবে। এক হচ্ছে তার এক এক ফাংশন হওয়া লাগবে, আর দুই নাম্বার তার ইনভার্স হওয়া লাগবে। যেহেতু এই বৃত্তীয় ফাংশনগুলা sin x cos x tan x এই 6টা ফাংশন এরা একজনও এক এক ফাংশন না, যার কারণে তাদের ইনভার্স হয় না। যার কারণে তাদের ইনভার্স ফাংশন হয় না, তাদের ইনভার্স নাই। তাইলে স্যার এই যে সাইন ইনভার্স লিখতেছি, হ্যাঁ সাইন ইনভার্সকে আমরা ফাংশন ডিক্লেয়ার করছি কখন? একটা নির্দিষ্ট ব্যবধির ভিতরে চিন্তা করে, যে এটা তাহলে পুরা দুনিয়া চিন্তা করার জন্য এতটুকুর ভিতরে তার ইনভার্স সম্ভব, তাহলে এতটুকুর মধ্যে তার ইনভার্স আছে, এতটুকুর মধ্যে সে এক এক ফলো করে, এক এক হয়, এই জন্য এতটুকুর মধ্যে তার ইনভার্স বিদ্যমান। তাহলে tan x কিন্তু এক এক ফাংশন না, tan x এক এক ফাংশন না, তাহলে tan x তো ইনভার্সও নাই। তাহলে আমরা tan ইনভার্স x বলি। তো আমরা কি করছি, যে তাহলে এতটুকুর মধ্যে শুধু এই ফাংশনটা, শুধু এইটুকু, তার জীবনের এই অংশটুকু শুধু এক এক, তার এই জীবনের এই অংশটুকু, এই ফাংশনটুকু শুধু এক এক, -90 থেকে +90 এর ভিতরের অংশটুকু শুধু এক এক। এই জন্য আমরা বলছি হ্যাঁ tan ইনভার্স কে আমরা এতটুকুর মধ্যে সংজ্ঞায়িত করব। তাহলে y = tan ইনভার্স x। tan ইনভার্স x দেখো, এটা কিন্তু tan x এর ছবি, এটা কিন্তু tan x এর ছবি। এটা যদি এরকম করে দেই tan ইনভার্স x এর ছবি হয়ে যাবে। tan x এর x কত ছিল? -90 থেকে +90। tan x এর x ছিল -90 থেকে +90, তাহলে tan ইনভার্স x এর x কত? tan ইনভার্স x এর x হবে -90 থেকে +90, সরি, tan x এর x ছিল -90 থেকে +90, তাহলে tan ইনভার্স x এর y টা হবে -90 থেকে +90, যাকে আমরা বলবো রেঞ্জ। এটা ডোমেন কত? -90 থেকে +90, তাহলে রেঞ্জ কত? এটা রেঞ্জ কত? -90 থেকে +90, -90 থেকে +90। রেঞ্জ হচ্ছে -90 থেকে +90, tan ইনভার্স x, y সমান tan ইনভার্স x, এর রেঞ্জ হচ্ছে -90 থেকে +90। অর্থাৎ এই x টা কার জন্য? tan x এর জন্য এটা হচ্ছে x, আর tan ইনভার্স x এর জন্য এটা কি? এটা হয়ে যাবে y। আর ডোমেন কত হবে? ডোমেন হবে, এটা রেঞ্জ কত ছিল? এটার y কত ছিল? -∞ থেকে +∞, এটা r ছিল, এটা ডোমেন হবে r। জাস্ট উল্টা হয়ে যাচ্ছে, কথা বুঝছো কিনা? যে tan x এর শুধু এইটুকুর জন্য যদি tan x এর জন্য যদি বলি, শুধু এইটুকুর ডোমেন কত? শুধু এর ডোমেন কত? -90 থেকে +90, -90 থেকে +90। খবরদার 90 কিন্তু হইতে পারে না, 90 কে সে টাচ করতে পারবে না, এইজন্য ফার্স্ট ব্র্যাকেট, -90 থেকে +90। এই tan x এর এইটুকুর জন্য রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে r। আর tan ইনভার্স আইসে এটা উল্টে গেছে, tan ইনভার্স আইসে এটা উল্টে গেছে, tan ইনভার্স x এর জন্য সেটা সরাসরি উল্টে গেছে। tan ইনভার্স x এর রেঞ্জ হচ্ছে এটা, ডোমেন হচ্ছে এটা। বুঝা যায় কথাটা কেন চেঞ্জ করতে হয়েছে? কারণ tan x sin x cos x এরা কেউ এক এক ফাংশন না, এরা কেউ এক এক ফাংশন না, যার কারণে এদের ইনভার্সটা ফাংশন হবে না যদি একটা নির্দিষ্ট ডোমেনের মধ্যে তাকে চিন্তা করি, একটা নির্দিষ্ট অংশের মধ্যে তাকে চিন্তা করি। তাহলে কোন অংশের মধ্যে? যে অংশের মধ্যে মানটা রিপিট নাই। ওকে, এই হলো আমাদের ফার্স্ট ফ্রেজ, যে আমরা এই ইনভার্স ফাংশনগুলোর ডোমেন শিখে নিলাম। এখন হচ্ছে কিছু ডাইরেক্ট সূত্র হবে, ডাইরেক্ট সূত্র। ডাইরেক্ট সূত্র কেমন? যেটা তোমরা জানো, tan ইনভার্স x, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy। এইটার কিছু ডাইরেক্ট ব্যবহার তুমি পাবা, একদম ডাইরেক্ট ব্যবহার আমরা পাবো, এখানে কোনো সন্দেহ রাখা যাবে না। তবে এইটা দিয়ে একটা এমসিকিউ আছে, যে এটা কখন সম্ভব, এই সূত্রটা কখন সম্ভব? এই সূত্রটা তখনই সম্ভব
যদি এক্স আর ওয়াই এর গুণফলটা 1 থেকে ছোট হয়। এই কন্ডিশনটা তোমাকে মনে রাখতে হবে যে এই এক্স আর ওয়াই এর গুণফল যদি 1 থেকে ছোট না হয় তাহলে এই সূত্রটা সম্ভব না। শুধু এই সূত্র দিয়ে একটা এমসিকিউ আছে যে এটা কখন সম্ভব। এটা তখনই সম্ভব যখন এক্স আর ওয়াই এর গুণফল 1 থেকে ছোট হয়। আচ্ছা, তো যাই হোক, নরমালি আমরা এই সূত্রের কিছু ব্যবহার পাবো, কিছু ডাইরেক্ট চিত্র পাবো। একদম ডাইরেক্ট চিত্র। ডাইরেক্ট চিত্রটা কেমন? তোমাকে জিজ্ঞাসা করা হবে cos ইনভার্স x সমান কত, cos ইনভার্স x সমান কোনটা। এখন cos ইনভার্স x কে আমি sin ইনভার্স নিতে পারি, cos ইনভার্স নিতে পারি, tan ইনভার্স নিতে পারি, cot ইনভার্স নিতে পারি। এগুলো না প্রত্যেকটার জন্য বইয়ের মধ্যে অসংখ্য সূত্র আছে। তুমি ওইটা মুখস্থ না করে তুমি চিত্র কনভার্ট করে ফেলো। তুমি চিত্রে নিয়ে যাও cos ভূমি অতিভুজ, ভূমি অতিভুজ এটা কত √1 - x স্কয়ার, 1 - x স্কয়ার। এইটুকু তুমি খুব ইজিলি আঁকতে পারবা। তাহলে যদি বলে sin ইনভার্স কত, sin লম্ব ভাগ অতিভুজ, sin ইনভার্স √1 - x স্কয়ার। cot কত লম্ব ভাগ ভূমি, cot ইনভার্স √1 - x, ভূমি ভাগ লম্ব x ভাগ √1 - x স্কয়ার। এইভাবে কিছু অঙ্কতে আছে যে cos ইনভার্স x সমান কত, তুমি হঠাৎ করে ঠাসকে যাবে যে এটা সমান কোনটা, কেমনে মুখস্থ করব। এটা আমরা ডাইরেক্ট চিত্র দিয়ে কনভার্ট করে নেব। এরকম একটা না অসংখ্য অঙ্ক পাবো আমরা, এমসিকিউ পাবো যে tan ইনভার্স x সমান sec ইনভার্স দেওয়া, cos ইনভার্স দেওয়া, কোনটাতে যাব। এটা মুখস্থ করে আমি বলবো যে মুখস্থ করে ফেলো। বইয়ের মধ্যে অসংখ্য দেওয়া আছে, এগুলো সূত্রের মতো করে দেওয়া আছে। এটা ইজি হবে এটা তুমি যদি চিত্রটা এঁকে ফেলতে পারো। cos ভূমি বা গতিভুজ, ভূমি বা গতিভুজ, ভূমি বা গতিভুজ। লম্ব কত, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, √1 স্কয়ার মাইনাস x স্কয়ার। এই শেপটা থেকে আমরা এভাবে যাব। ঠিক আছে, তারপর আর এই সূত্রটার ব্যবহার তো না বললেই নয়। ঠিক আছে, সবচেয়ে সুপার হিট সূত্র হচ্ছে এখানকার এটা, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2। এই অধ্যায়ের সবচেয়ে আলোচিত সূত্র হচ্ছে এটা, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2। এই দুইটা কোণের যোগফল, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি sin ইনভার্স x হয়, এটা sin ইনভার্স x হলে এটা অবশ্যই cos ইনভার্স x। এই দুইটাকে বলা হয় পূরক কোণ। sin ইনভার্স x আর cos ইনভার্স x একটা পূরক কোণ। sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2। শুধু এরা না, এদের সাথে আরো দুজন আছে, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2। sec ইনভার্স x প্লাস cosec সমান π/2। একটার পূরক কোণ। তোমাকে বলা হবে এরকম যে sin ইনভার্স, এক্সাম্পল sin ইনভার্স x/2 ইকুয়াল টু প্লাস cos ইনভার্স 2 ভূমি অতিভুজ। না, আবার এটাকে বড় দিয়ে ফেলো না, ঠিক আছে। cos ইনভার্স ভূমি বা গতিভুজ, এটা কিন্তু মাথায় রেখে আমরা কথাটা বলি। হ্যাঁ, যে কখনই কিন্তু আমি এটাকে উপরটা বড় এটা নিচে ছোট দিতে পারবো না। cos তো ভূমি বা গতিভুজ। এটা সমান 90 ডিগ্রি হলে x সমান কত, x ইকুয়াল টু হোয়াট, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান 90। এই দুটো পূরক কোণ। এটা এখানে x থাকলে এখানে x ই থাকবে। তাহলে x/2, এই x তো সমান x/2 সমান 2/3, x/2 সমান 2/3, তাহলে x সমান 4/3। sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2। sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2। এই সূত্রের এমসিকিউটা আমরা একটু বেশি পাবো এই অধ্যায়ের মধ্যে, হ্যাঁ, যে এই দুটার মান সমান। অনেক সময় তোমাকে শুধু এটা বলবে tan ইনভার্স
x সমান √3/2 হলে, এটা তো উল্টা দিলেও হয়ে যাবে, এটা না, আমি আর একটু বলি। tan ইনভার্স 3/4 প্লাস tan inverse x plus 2 cot inverse x equal to 2π/3 হলে x equal to what? tan inverse x plus 2 cot inverse x সমান 2π/3 হলে x equal to what? tan inverse x plus cot inverse x, একটা tan inverse x আর একটা cot inverse x কত হয়ে যায়? 90 হয়ে যায়। আমরা এগুলোর জন্য কিন্তু ওই এই কটকে টেনে নিয়ে সূত্র করবো, এরকম কিছু করা যাবে না। আমার tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এদেরকে পাশাপাশি পাইলাম মানে অবশ্যই সূত্র আছে 90। তাহলে একটা tan ইনভার্স x একটা cot ইনভার্স x হলো 90 ডিগ্রি, 90 প্লাস আরেকটা cot ইনভার্স x থাকে, সমান এটা তো 120, এটা হচ্ছে 120। এখান থেকে 90 90 কেটে দিলে এটা হয়ে যায় 30 ডিগ্রি। cot 30 x সমান cot 30, cot 30 এর মান কত? √3। cot 30 এর মান হচ্ছে √3। এটাকে আমরা বিভিন্ন আঙ্গিকে এটার ব্যবহার আমরা পাবো, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে আমরা এটার ব্যবহারটা দেখব। ঠিক আছে, অনেক ভাবে এটার ব্যবহার থাকবে। সারাক্ষণ আমি এটার উপর আমরা কোনো না কোনো অ্যাপ্লিকেশন পাবোই। এটা এমসিকিউ ঢুকলে আমরা এটার অ্যাপ্লিকেশন পাবো। ঠিক আছে, তোমাকে বলো sin ইনভার্স x সমান 30 ডিগ্রি, তাহলে cos ইনভার্স x এর মান কত? sin ইনভার্স x সমান 30 ডিগ্রি হলে cos ইনভার্স x এর মান কত? মনে হয় যে কোনো সম্পর্কই নাই, কিভাবে sin ইনভার্স x দিয়ে cos ইনভার্স x চেয়ে ফেলছে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এরা একটা একজনের পূরক কোণ, দুটো যোগফল 90। sin ইনভার্স x যদি 30 হয় cos ইনভার্স x কত ডিগ্রি? অবশ্যই 60 ডিগ্রি, কারণ এটা একটা আরেকটার পূরক কোণ। অথবা তোমাকে বলবে tan ইনভার্স x এর পূরক কোণ কত, sec ইনভার্স x এর পূরক কোণ কত, cosec ইনভার্স x এর পূরক কোণ কত। sin ইনভার্স x প্লাস cos ইনভার্স, এখানে tan ইনভার্স দিলাম, প্লাস tan ইনভার্স y প্লাস cos ইনভার্স x প্লাস sec ইনভার্স z প্লাস cot ইনভার্স y ইকুয়াল টু 270। বা একটা কোণ আমি দিলাম, বা একটা মান আমি দিলাম, এটা হলে z এর মান কত? z সমান কত? দেখো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, একটু দূরে দূরে দিছি। sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x অবশ্যই 90। sin ইনভার্স x cos ইনভার্স x 90, tan ইনভার্স y cot ইনভার্স y এটাও 90, 180। sec ইনভার্স z সমান 270 বিয়োগ 180।